অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 17 ফ্রড বলতে আমরা কি বুঝি এবং সেকশন 18 মিসরিপ্রেজেন্টেশন বলতে আমরা কি বুঝি এই দুটো ইম্পর্টেন্ট আজকে সেকশনস ডিসকাস করব। আমরা প্রিভিয়াস সেকশনসগুলোতে আমরা দেখেছিলাম যে কোয়ারশন বলতে কি বুঝি বা আনডিউ ইনফ্লুয়েন্স বলতে আমরা কি বুঝি, সেকশন 15 এবং 16 আমরা সেখানে ডিসকাস করেছি। আজকের আমাদের আলোচ্য বিষয় সেকশন 17 ফ্রড বলতে আমরা কি বুঝি এবং সেকশন 18 মিসরিপ্রেজেন্টেশন বলতে আমরা কি বুঝি। ফার্স্ট আমরা দেখব ফ্রড বা প্রতারণা বলতে আমরা কি বুঝি, সেটাকে আমরা সেকশন 17 থেকে বোঝার চেষ্টা করব ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872-তে। সেকশন 17 এর মধ্যে রয়েছে ফ্রড বা প্রতারণা বলতে বোঝাচ্ছে অ্যান্ড ইনক্লুডস, এবং এই ডেফিনেশনের মধ্যে ইনক্লুড করা হচ্ছে, সংযুক্তি করানো হচ্ছে। তাহলে এই মিনস অ্যান্ড ইনক্লুডস, এই যে এক্সপ্রেশনসটা এখানে রয়েছে, এই ফ্রেজগুলো রয়েছে, এখান থেকে বোঝানো যাচ্ছে যে সেকশন 17-এ ফ্রডের যে ডেফিনেশনসটা দেওয়া রয়েছে এটা কোনো এক্সহসিভ বা কোনো কমপ্লিট ডেফিনেশন নয়, এটা একটা ইনক্লুসিভ ডেফিনেশনস। যাই হোক, সেখানে কি বলছে, ফ্রড মিনস অ্যান্ড ইনক্লুডস এনি অফ দ্য ফলোয়িং অ্যাক্টস। এনি অফ দ্য ফলোয়িং অ্যাক্টস বলতে কি, এখানে কিছু অ্যাক্টিভিটিসের কথা সেকশন 17-এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে। যে অ্যাক্টিভিটিসগুলোর কথা এখানে উল্লেখ করে দেওয়া আছে তার মধ্যে যদি কোনো একটা কমিটেড বাই এ পার্টি টু এ কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের কোনো একজন পার্টি যদি সেই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে থেকে কোনো একটা অ্যাক্টিভিটিস যদি কমিটেড বা যদি সম্পাদিত করে থাকে, অর উইথ হিজ কনিভেন্স, যদি তার মৌনসম্মতিতে, মানে কন্ট্রাক্টের কোনো একজন পার্টি তার যদি মৌনসম্মতিতে যদি সেই কার্যগুলো যেগুলো নিচে উল্লেখ করে দেওয়া আছে সেকশন 17-এর ক্লজ 1, 2, 3, 4, 5 করে, সেই কার্যগুলোর মধ্যে থেকে কোনো একটা কার্য যদি কন্ট্রাক্টের কোনো একজন পার্টি নিজে কমিট করে থাকে বা সম্পাদিত করে থাকে বা তার মৌনসম্মতিতে যদি সেগুলো সম্পাদন করা হয়ে থাকে, অর বাই হিজ এজেন্ট, তার এজেন্টের দ্বারা যদি সেটা সম্পাদিত করা হয়ে থাকে। কেন সম্পাদিত করা হয়ে থাকবে? উইথ ইন্টেন্ট টু ডিসিভ অ্যানাদার পার্টি দেয়ার টু। এখানে দেয়ার টু বলতে কি বোঝাচ্ছে? ওই কন্ট্রাক্টকে বোঝাচ্ছে। তাহলে কন্ট্রাক্টের যে অন্য পার্টি রয়েছে তাকে ডিসিভ করার জন্য, ডিসিভ কথার অর্থ প্রতারণা করার জন্য। তাহলে যখন কন্ট্রাক্টের কোনো একজন পার্টি কন্ট্রাক্টের অপর যে পার্টি আছে তাকে ডিসিভ বা প্রতারণা করার ইন্টেনশন মনের মধ্যে রেখে যদি সেকশন 17-এর মধ্যে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলোর কথা বলা আছে সেই অ্যাক্টিভিটিসগুলো যদি নিজে সম্পাদিত করে থাকে অথবা তার মৌন সম্মতিতে যদি সম্পাদন করা হয়ে থাকে অথবা তার এজেন্টের দ্বারা যদি সম্পাদন করা হয়ে থাকে, তাহলে বলছে কি, আর কি, অফিস এজেন্ট অথবা তার যারা অন্য কন্ট্রাকচুয়াল পার্টিস তার এজেন্টের সাথেও যদি এই কাজগুলো যদি করা হয়ে থাকে, অথবা টু ইনডিউস হিম, যদি তাকে প্ররোচিত করা হয়ে থাকে টু এন্টার ইনটু এ কন্ট্রাক্ট, তার সাথে কন্ট্রাক্ট করার জন্য। তাহলে সেকশন 17-এর মধ্যে থেকে আমরা কি দেখতে পেলাম? ফ্রড বলতে আমরা কি বোঝাচ্ছি না, সেকশন 17-এর মধ্যে যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলোর কথা বলে দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে কোনো একটা অ্যাক্টিভিটিস যদি কন্ট্রাক্টের কোনো একজন পার্টি যদি সেটা কমিট সম্পাদন যদি করে থাকে, কিভাবে করে থাকে না, উইথ ইন্টেন্ট টু ডিসিভ দ্য অ্যানাদার পার্টি দেয়ার টু, কন্ট্রাক্টের অন্য পার্টিকে ডিসিভ বা প্রতারণা করার জন্য অথবা তাকে ইনডিউস করার জন্য তার সাথে একটা কন্ট্রাক্ট যাতে করে, তখন বলছে কি না সেটা ফ্রড হয়ে যাবে। তাহলে কোন কোন অ্যাক্টিভিটিসগুলো একজন কন্ট্রাকচুয়াল পার্টি অপর কন্ট্রাকচুয়াল পার্টিসদের প্রতি যদি করে তাহলে সেটাকে আমরা ফ্রড বলবো, সেটাই সেকশন 17-এর মধ্যে আছে। আমরা 1 by 1 সেটাকে দেখার চেষ্টা করব। নাম্বার 1 কি বলছে? দ্য সাজেশন অ্যাজ এ ফ্যাক্ট অফ দ্যাট হুইচ ইজ নট ট্রু। তাহলে সাজেশনস কথার অর্থ যদি পরামর্শ বা কোনো একটা স্টেটসমেন্ট যদি দিয়ে থাকে বাই ওয়ান, একজন ব্যক্তি হু ডাজ নট বিলিভ ইট টু বি ট্রু, যে নিজেই বিশ্বাস করে না যেটা সে সাজেশনস দিচ্ছে, যে স্টেটসমেন্টটা দিচ্ছে সেটা সত্য বলে। তাহলে বলছে যদি কোনো একজন কন্ট্রাকচুয়াল পার্টি অপর কোনো কন্ট্রাকচুয়াল পার্টিকে এমন কোনো বিষয়ে কোনো সাজেশনস বা কোনো স্টেটসমেন্ট দিচ্ছে হুইচ ইজ নট ট্রু, যেটা কিনা সত্য নয়, এমনকি হু ডাজ নট বিলিভ ইট টু বি ট্রু, যে কিনা নিজেই বিশ্বাস করে না সেটাকে সত্য বলে। সাপোজ মনে করো একজন ব্যক্তি যার বয়স কত 60 ইয়ার্স। আমরা জানি যারা হেলথ ইন্স্যুরেন্স করে থাকে এই 60 ইয়ার্স যখন কোনো ব্যক্তির হয়ে যায়, 60 যখন পেরিয়ে যায় তখন কি হয়, ইন্স্যুরেবল যে এজ থাকে সে এজটা তখন কি হয়ে যায়, পেরিয়ে যায় 60 বছর বয়স হয়ে গেলে। তাহলে বলছে 60 বছর বয়স পেরিয়ে গিয়েছে কিন্তু সে ইন্স্যুরেন্সের যে এজেন্ট রয়েছে তাকে এই ইন্স্যুরেন্সটা পাওয়ার জন্য সে বলছে আমার এজ 60 নয়, আমার এজ হচ্ছে 50। তাহলে এই যে একজন 60 ইয়ার্সের থেকে বেশি একজন ব্যক্তি সে নিজের এজটা যে 50 বলছে ইন্স্যুরেন্স এজেন্টের কাছে যাতে করে ইন্স্যুরেন্স পলিসিটা সে পেতে পারে। তাহলে এই যে স্টেটমেন্টটা সে দিচ্ছে সেটা সে নিজেও জানে
হু ডাজ নট বিলিভ ইট টু বি ট্রু, সে নিজেও জানে এটা সত্য নয়, সে মিথ্যে, তখন বলছে কি সে কি করছে, ফ্রড করছে। এবং এটা মিথ্যে স্টেটসমেন্ট দিয়ে যদি সে ইন্স্যুরেন্সটা করে থাকে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্ষমতা রয়েছে সেটাকে অ্যাভয়েড বা বাতিল করে দেওয়ার জন্য। তাহলে আমরা কি দেখতে পেলাম, সেকশন 17-এর প্রথম যে পয়েন্টটা আছে, যদি কোনো একটা ব্যক্তি কোনো ফলস স্টেটসমেন্ট দিয়ে থাকে যেটা সে নিজেও বিশ্বাস করে না সত্য বলে, তখন সেটাকে আমরা বলবো কি সে ফ্রড করছে। নেক্সট 2 নম্বর পয়েন্টের মধ্যে কি দিয়েছে, যে দ্য অ্যাক্টিভ কনসিলমেন্ট অফ এ ফ্যাক্ট বাই ওয়ান হ্যাভিং নলেজ অর বিলিভ অফ দ্য ফ্যাক্ট। অ্যাক্টিভ কনসিলমেন্ট, কনসিলমেন্ট কথার অর্থ কি, লোকানো, অফ এ ফ্যাক্ট, যদি কোনো ব্যক্তি কোনো বিষয়কে লুকিয়ে থাকে, বাই ওয়ান হ্যাভিং নলেজ, যার কিনা নলেজ আছে, অথবা বিলিভ অফ দ্য ফ্যাক্ট, সেই ফ্যাক্টের ব্যাপারে, যে ঘটনাটা সেই ঘটনার ব্যাপারে যার কিনা নলেজ রয়েছে, সে কি করেছে, যেটা কিনা ডিসক্লোজ করাটা জরুরি ছিল কিন্তু সে ডিসক্লোজ করেনি, তখন বলছে সেটাকে কি বলা হবে, ফ্রড বলা হবে। আমি একটা এক্সাম্পল দিয়ে যেটাকে বোঝানোর চেষ্টা করছি, তাহলে তুমি বুঝতে পারবে। সাপোজ মনে করো একজন ব্যক্তি এ হচ্ছে এন্টাইটেলড, কিসের জন্য এন্টাইটেল, সাকসিড হওয়ার জন্য বা ইনহেরিট করার জন্য, আমি এখানে ইনহেরিট লিখলাম, বি এর প্রপার্টি বি এর মৃত্যুর পরে। তাহলে এ এন্টাইটেল রয়েছে বি এর প্রপার্টি ইনহেরিট করার জন্য বি এর মৃত্যুর পরে, আফটার দ্য ডেথ অফ বি এ ইজ এন্টাইটেল টু ইনহেরিট দ্য প্রপার্টি অফ বি বা হুইচ ইজ লেফট বাই দ্য বি। তাহলে বি যে প্রপার্টিটা রেখে মারা যাবে, এ সেই প্রপার্টিটা ইনহেরিট করতে এন্টাইটেল হবে। সাপোজ মনে করো বি মারা গিয়েছে, ডায়েড, বি মারা গিয়েছে, কিন্তু বি এর এই মারা যাওয়ার যে বিষয়টা এ জানে না, বাট সি একজন ব্যক্তি, সে কিন্তু সেই নিউজটা পেয়ে গিয়েছে। কি নিউজ, যে বি মারা গিয়েছে। এই নিউজটা পাওয়ার পরে সি এর উচিত ছিল কি, একে জানানো, কি জানানো, যে বি মারা গিয়েছে। তাহলে বলছে অ্যাক্টিভলি কনসিলমেন্ট করেছে বি কোনো একটা বিষয়কে, যেটা এর উচিত ছিল, অ্যাক্টিভলি কনসিলমেন্ট করেছে এখানে সি, কি অ্যাক্টিভলি কনসিলমেন্ট করেছে, বি এর মৃত্যুটা, যেটা সি এর উচিত ছিল একে কি করে দেওয়া, জানানো। বলছে যদি সে না জানিয়ে থাকে, না জানিয়ে উল্টে সে একে ইন্ডিউস করছে, বলছে বি এর কাছ থেকে যে প্রপার্টিটা তুমি পাবে, সেই প্রপার্টিটা আমাকে বিক্রি করে দাও, যে তুমি ইনহেরিট করবে সেটা তুমি আমাকে বিক্রি করে দাও। বলছে সেখানে সি কি করছে, ফ্রড করছে। সি কি করছে, ফ্রড করছে। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পয়েন্ট নাম্বার 2-তে বলছে দ্য অ্যাক্টিভ কনসিলমেন্ট অফ এ ফ্যাক্ট বাই ওয়ান হ্যাভিং নলেজ অর বিলিভ অফ দ্য ফ্যাক্ট। তাহলে কোনো একটা ব্যক্তি যদি কোনো একটা ফ্যাক্ট বা বিষয় সম্পর্কে যদি অবগত বা জ্ঞাত থাকে, যদি সে জেনে থাকে, যেটা ডিসক্লোজ করাটা উচিত, কারণ ব্যক্তির মৃত্যু সংবাদ ডিসক্লোজ করাটা উচিত, যদি সে সেটাকে অ্যাক্টিভলি কনসিল করে থাকে। কেন কনসিল করেছে, উইথ ইন্টেন্ট টু, তাই ইন্টেনশনটা কি আছে, যাতে অপর ব্যক্তি যে আছে সে তার সাথে একটা কন্ট্রাক্ট করে থাকে, সেই জন্য সে এটাকে করেছে। বা অন্য যে ইন্টেনশন আছে কি, অন্যকে ডিসিভ বা প্রতারণা করা। এখানে যে কোনো অ্যাক্টিভিটিসই হোক না কেন, সেই সমস্ত অ্যাক্টিভিটিসগুলো করার পিছনে মূল উদ্দেশ্য হতে হবে অপর কন্ট্রাকচুয়াল পার্টিসকে কি করার জন্য, ডিসিভ করার জন্য, অথবা তাকে ইন্ডিউস করার জন্য, যাতে সে তার সাথে কন্ট্রাক্ট করে থাকে। তাহলে শুধু অ্যাক্টিভ কনসিলমেন্ট হলেই হবে না, অ্যাক্টিভ কনসিলমেন্টটা সে কেন করছে, এখানে সি একে ইন্ডিউস করছে যে বিয়ের কাছ থেকে যে প্রপার্টিটা তুমি ইনহেরিট করতে চাও সে পাবে, সে প্রপার্টিটা আমাকে বিক্রি করে দাও। তাহলে এখানে অ্যাক্টিভলি বিয়ের মৃত্যু সংবাদটা অ্যাক্টিভলি এখানে কনসিলমেন্ট করার ইন্টেনশনটা কি, একে ইন্ডিউস করছে প্রপার্টি যাতে বিক্রি করে দেয়, সেই কারণে যাতে মৃত্যু সংবাদটা এর কাছে আসলে প্রপার্টি ইনহেরিট করে নিয়ে নেবে প্রপার্টিটা, যাতে করে সেটা নেওয়ার আগে এর কাছ থেকে যদি কন্ট্রাক্ট করে নেই তাহলে প্রপার্টিটা আমি কম দামে পেয়ে যাব। সেই জন্যই যদি এটা করে থাকে, বলছি এটাকে আমরা ফ্রড বলবো। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টটা দেখতে পেলাম যে অ্যাক্টিভ কনসিলমেন্ট অফ এ ফ্যাক্ট বাই ওয়ান হ্যাভিং নলেজ অর বিলিভ অফ দ্য ফ্যাক্ট বলতে কি বোঝাচ্ছে। নেক্সট, এ প্রমিস মেড উইদাউট এনি ইন্টেনশন অফ পারফর্মিং ইট। তাহলে যখন কোনো একজন ব্যক্তি যদি কাউকে কোনো প্রমিস করে থাকে এগ্রিমেন্টের মাধ্যমে, এটা এক্সপেক্টেড যে সে আন্ডারটেকিং নিচ্ছে সেই প্রমিসটাকে পারফর্ম করার জন্য। কিন্তু যদি কোনো ব্যক্তি কারোর সাথে প্রমিস করে থাকে, তার মনের মধ্যে যদি এই ইন্টেনশন থাকে যে আমি এটাকে পারফর্ম করব না, উইদাউট এনি ইন্টেনশন অফ পারফর্মিং ইট, যদি তার কোনো ইন্টেনশনই না থাকে এটাকে পারফর্ম করার, তখন বলা হবে সে কি করছে, ফ্রড করছে। সাপোজ মনে করো এ কি করছে, বি এর কাছ থেকে 5 লাখ টাকা কি করেছে, ধার নিয়েছে, লোন নিয়েছে। এ বি এর কাছ থেকে 5 লাখ টাকা লোন নিয়েছে, কিন্তু এর কোনো ইন্টেনশনই নেই কি করা, এই লোনটাকে পরিশোধ করা। লোনটা নিয়ে টাকাটাকে নিয়ে সে মিস অ্যাপ্রোপ্রিয়েটেড করে দেবে, কিন্তু এর কোনো ইন্টেনশনই নেই এই টাকাটাকে শোধ করার। তখন বলছে কি এ কি করছে,
ফ্রড করছে, প্রতারণা করছে। নেক্সট বলছে ক্লজ নাম্বার 4, সেখানে কি দেওয়া আছে? ক্লজ নাম্বার 4 এর মধ্যে দেওয়া আছে এনি আদার অ্যাক্ট ফিটেড টু ডিসিভ। এনি আদার অ্যাক্ট, এই এনি আদার অ্যাক্ট ফিটেড টু ডিসিভ কথাটার অর্থ কি? এই 1 2 3 এখানে 3 প্রকার অ্যাক্টিভিটিসের কথা বলে দেওয়া আছে। এখানে অ্যাক্টিভিটিসগুলো আমরা দেখলাম ফ্রড, বলছে এই অ্যাক্টিভিটিসগুলো বাদ দিয়ে যদি এমন কোনো অ্যাক্টিভিটিস থেকে থাকে যেটা কিনা ফিটেড অর সুটেড টু ডিসিভ, যেটা প্রতারণার সাথে সামঞ্জস্যপূর্ণ, প্রতারণার মতো কোনো কার্যকলাপ, তখন বলছে কি সেটাকেও আমরা কি বলবো? ফ্রড বলবো। বলে এখানে যা কিছু আমরা দেখলাম 1 2 3-তে, এটা বাদ দিয়ে অন্য কোনো অ্যাক্টিভিটিস যেগুলো এই 3টের মধ্যে পড়ছে না, কিন্তু সেটা কিনা ডিসিভ বা প্রতারণার মতোই, প্রতারণার সাথে সামঞ্জস্যপূর্ণ, তখন বলছে সেটাকেও আমরা কি বলবো? আমরা ফ্রড বলবো। নেক্সট কি বলছে? নেক্সট বলছে ভীষণ ইম্পর্টেন্ট 5 নম্বরে, এনি সাচ অ্যাক্ট অর ওমিশন অ্যাজ দ্য ল স্পেশালি ডিক্লেয়ার্স টু বি ফ্রড। খুব ইম্পর্টেন্ট, এনি সাচ অ্যাক্ট, যদি কোনো কন্ট্রাকচুয়াল কোনো একজন পার্টিস এমন কোনো অ্যাক্টিভিটিস বা এমন কোনো ওমিশনস করে থাকে অ্যাজ দ্য ল স্পেশালি ডিক্লেয়ার্স টু বি ফ্রডুলেন্ট, যেটাকে ল স্পেশালি ডিক্লেয়ার করেছে প্রতারণামূলক কাজ হিসেবে বা ফ্রডুলেন্ট হিসেবে। আমরা যদি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর একটা প্রভিশনের কথা মনে করার চেষ্টা করি, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 55, সেকশন 55 টিপি অ্যাক্ট 1882, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর সেকশন 55-এ রাইটস অ্যান্ড লায়াবিলিটিস অফ দ্য সেলার অ্যান্ড দ্য পারচেজার বা বায়ার তাদের কথা বলা আছে। যারা সেলার এবং বায়ার রয়েছে তাদের রাইটস এবং লায়াবিলিটিসের কথা বলে দেওয়া আছে। সেই সেকশন 55 এর মধ্যে প্রথম যে রেসপন্সিবিলিটির কথা বলে দেওয়া আছে, একটা সেলার যে কোনো প্রপার্টি বিক্রি করছে, কি প্রথম রেসপন্সিবিলিটি হচ্ছে তার প্রপার্টির মধ্যে যদি কোনো লেটেন্ট ডিফেক্ট থেকে থাকে, আর সেই লেটেন্ট ডিফেক্টটার ব্যাপারে যদি সেলার জেনে থাকে এবং পারচেজার যদি না জেনে থাকে বা অ্যাওয়ার থেকে থাকে, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য সেলার টু ডিসক্লোজ অ্যাবাউট দ্য ডিফেক্ট টু দ্য পারচেজার। তাহলে সেকশন 55 ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুসারে সেলারের ডিউটি হচ্ছে কি, তার প্রপার্টির মধ্যে যদি কোনো লেটেন্ট ডিফেক্ট থেকে থাকে যেটা সেলার নিজে জানে অথচ বায়ার জানে না, এটা সেলারের রেসপন্সিবিলিটি সেই ডিফেক্টের ব্যাপারে প্রপার্টিটা বিক্রি হওয়ার আগে বায়ারকে জানানো। তো যদি সেটা সত্ত্বেও যদি সে কি করছে, সেটা যদি বায়ারকে যদি না জানিয়ে থাকে, যে কিনতে চাইছে পারচেজার তাকে যদি সে না জানিয়ে থাকে, তাহলে সেটা কি করছে? সে ফ্রড করছে, যেটা কিনা অ্যাকর্ডিং টু দ্য ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট সেটা ফ্রডুলেন্ট ইন নেচার। তাহলে এনি সাচ অ্যাক্ট, এমন কোনো কার্য যেটা কিনা বায়ার করেছে অ্যাকর্ডিং টু সেকশন 55 ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অ্যাজ দ্য ল স্পেশালি ডিক্লেয়ার্স, যেটাকে ল স্পেশালি ডিক্লেয়ার করেছে। এখানে ল বলতে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, একটা ইলাস্ট্রেশন এখানে দিয়েছি, জাস্ট এক্সাম্পল বোঝানোর জন্য দিয়েছি। তাহলে এনি সাচ অ্যাক্ট, এখানে অ্যাক্ট বলতে বাইরের যে অ্যাক্টিভিটিসটা লেটেন্ট ডিফেক্টের কথাটা যেটা সে জানায়নি, বলছে অ্যাজ দ্য ল স্পেশালি ডিক্লেয়ার্স, যেটা কিনা ল স্পেশালি ডিক্লেয়ার্স করেছে কিসের জন্য? ফ্রডুলেন্ট হিসেবে। যদি এমনটাও কেউ করে থাকে সেটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের সেকশন 17 অনুসারে সেটা কি হয়ে থাকবে? ফ্রড হয়ে থাকবে। তাহলে আমরা ফ্রড বলতে কি বুঝবো? সেকশন 17 ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে খুব সুন্দরভাবে বলে দিয়েছে যে এই যে 5 প্রকার অ্যাক্টিভিটিসের কথা সেকশন 17 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে, এই 5 প্রকার অ্যাক্টিভিটিসের মধ্যে কোনো একটা অ্যাক্টিভিটিস যদি কন্ট্রাক্টের কোনো একজন পার্টি যদি কমিট করে থাকে কন্ট্রাক্টের অপর পার্টির সাথে, তাকে ডিসিভ করার ইন্টেনশন নিয়ে, প্রতারণা করার ইন্টেনশন নিয়ে, অথবা তাকে ইনডিউস করে থাকে তার সাথে কন্ট্রাক্ট করার জন্য, বলছে তখন আমরা বলবো ওই ব্যক্তিটা কি করেছে? ফ্রড করেছে। তাহলে আমরা সেকশন 17-এ দেখতে পেলাম ফ্রড বলতে আমরা কি বুঝি। এর একটা এক্সপ্লেনেশন রয়েছে, এই এক্সপ্লেনেশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এক্সপ্লেনেশনের মধ্যে কি দেওয়া আছে? এক্সপ্লেনেশনের মধ্যে দেওয়া আছে মেয়ার সাইলেন্স। মেয়ার কথার অর্থ হচ্ছে শুধুমাত্র, বেয়ার শুধুমাত্র যদি কেউ সাইলেন্স থাকে অ্যাজ টু ফ্যাক্টস, কোনো একটা বিষয়ে লাইকলি টু এফেক্ট, যে বিষয়টা কিনা প্রভাবিত করতে পারে, উইলিংনেস অফ এ পারসন, কোনো ব্যক্তির ইচ্ছাকে, যে কিনা টু এন্টার ইনটু এ কন্ট্রাক্ট, যে কিনা কন্ট্রাক্ট করতে চাইছে তার ইচ্ছাটা প্রভাবিত হতে পারত, যেটা যদি সে স্পিক, যদি সে মেয়ার সাইলেন্স না থেকে যদি সে সেই ব্যাপারে যদি কোনো কিছু একটা কমেন্টস করতো বা কোনো একটা ডিক্লারেশনস দিত, বা সে চুপ না থেকে
যদি সে কথা বলতো, কোনো কিছু ডিসক্লোজ করতো, তাহলে যে ব্যক্তিটি কন্ট্রাক্ট করছে তাহলে সে হয়তো কন্ট্রাক্ট করার ক্ষেত্রে উইলিং হতো না। তাহলে বলছে মেয়ার সাইলেন্স অ্যাজ টু দ্য ফ্যাক্ট, যদি কোনো একটা বিষয়ে কোনো ব্যক্তি শুধুমাত্র চুপ থাকে, বলছে যে চুপ থাকাটা লাইকলি টু এফেক্ট, যেটা কিনা প্রভাবিত করতে পারে দ্য উইলিংনেস অফ এ পারসন, কোনো ব্যক্তির ইচ্ছাকে, যে কিনা টু এন্টার ইনটু এ কন্ট্রাক্ট, বলছে ইজ নট এ ফ্রড, সেটাকে আমরা ফ্রড বলবো না, সেটাকে আমরা ফ্রড বলবো না। সাপোজ মনে করো একজন ব্যক্তি, এই ইলাস্ট্রেশনটা দেখি, সাপোজ মনে করো একজন ব্যক্তি এ সেলস বাই অকশন, এ অকশনের মাধ্যমে কি করছে, বিক্রি করছে বি কে এ হর্স, একটা ঘোড়াকে, হুইচ, যেটা কিনা এ নোজ, যেটা কিনা এ জানতো টু বি আনসাউন্ড মাইন্ড। তাহলে এ যখন তার ঘোড়াটাকে বিক্রি করছে বি কে অকশনের মাধ্যমে, এ জানতো যে তার ঘোড়াটা আনসাউন্ড, বাট এ সেজ নাথিং টু বি, এ কিন্তু বি কে কিছুই বলেনি অ্যাবাউট দ্য হর্স আনসাউন্ডনেস, ঘোড়াটার আনসাউন্ডনেসের ব্যাপারে এ বি কে কিছুই বললো না। বলছে দিস ইজ নট এ ফ্রড ইন এ, এ কিন্তু কোনো ফ্রড করলো না। কারণ কি, মেয়ার সাইলেন্স, যে কোনো প্রপার্টি বা কোনো গুডস, যে কোনো গুডস কাউকে বিক্রি করছে, এটা নয় যে তাকে সমস্ত গুডসের ব্যাপারে বলে দিতে হবে, কারণ একটা ম্যাগজিম রয়েছে, সে ম্যাগজিনটার নাম হচ্ছে ক্যাভিয়েট এম্পটর। এই ক্যাভিয়েট এম্পটর কথাটার অর্থ কি, পারচেজার বি অ্যাওয়ার, পারচেজার বি অ্যাওয়ার। যে ব্যক্তি কোনো গুডস কিনছে তারও রেসপন্সিবিলিটি রয়েছে, যে গুডসটা তুমি কিনছো কেনার আগে তোমাকে সেটাকে যাচাই করে নিতে হবে, তোমাকে অ্যাওয়ার থাকতে হবে। তাহলে একটা গুডস যে বিক্রি করছে তাকে সব কিছু ডিসক্লোজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। সেই জন্য একজন ব্যক্তি, সে জানে তার ঘোড়াটা আনসাউন্ড মাইন্ড, তা সত্ত্বেও সে যখন অকশনে ঘোড়াটা বিক্রি করছিল সেই ব্যাপারে সে সাইলেন্ট ছিল। এ সেজ নাথিং অ্যাবাউট দ্য আনসাউন্ডনেস অফ হিজ হর্স, বলছে এখানে কোনো ফ্রড করলো না। কারণ কি, মেয়ার সাইলেন্স ছিল শুধুমাত্র, সে কি ব্যাপারে সাইলেন্স ছিল, অ্যাজ টু ফ্যাক্ট, ফ্যাক্টটা কি, ঘোড়াটার আনসাউন্ডনেসের ব্যাপারে। লাইকলি টু এফেক্ট, বলছে যদি সে ঘোড়াটা আনসাউন্ড মাইন্ড যদি বলে দিত, তাহলে কি যে ব্যক্তিটি কন্ট্রাক্ট করছে সে কি উইলিং হতো কন্ট্রাক্ট করার জন্য, সে কখনোই কন্ট্রাক্ট করার জন্য উইলিং থাকতো না। বলছে মেয়ার সাইলেন্স, যদি কোনো ব্যক্তি শুধু চুপ থাকে অ্যাজ টু ফ্যাক্ট কোনো একটা বিষয়ে, বলছে লাইকলি টু এফেক্ট, যদি সে সাইলেন্স না থাকে, যদি ডিসক্লোজ করতো, কথা বলতো, সে যদি ঘোড়াটার আনসাউন্ডনেসের ব্যাপারে বলতো, তাহলে সেটা এফেক্ট হতো, প্রভাবিত হতো। কি প্রভাবিত হতো, দ্য উইলিংনেস অফ এ পারসন টু এন্টার ইনটু এ কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্ট করছে তার উইলিংনেসের সেটা কিন্তু প্রভাব পড়তো। বলে তা সত্ত্বেও শুধু যে সাইলেন্স রয়েছে, শুধু সাইলেন্স থাকার জন্য সে কোনো রকম ফ্রড করছে না। কারণ কি, যে ব্যক্তিটা গুডসটা কিনছে তারও দায়িত্ব রয়েছে ক্যাভিয়েট এম্পটর পারচেজার বি অ্যাওয়ার, সেটাকে জানার। শুধুমাত্র সাইলেন্স আছে বলে যে বিক্রেতা, সে কোনো রকম ভাবে এখানে ফ্রড করলো না। বাট তারপরে কি বলছে, বলছে আনলেস দ্য সার্কামস্ট্যান্সেস অফ দ্য কেস আর সাচ, unless the circumstances of the case are such regard being had to them, it is the duty of the person keeping silence to speak. বলছে যখন যে ব্যক্তিটি সাইলেন্স রয়েছে তার যখন এটা দায়িত্ব হয়ে পড়ে কি, বলা। কারণ কি, আমরা দেখেছি যে কন্ট্রাক্ট ইউবেরিমা ফিদেস খুব ইম্পর্টেন্ট, এই কন্ট্রাক্ট ইউবেরিমা ফিদেস কথার অর্থ হচ্ছে কন্ট্রাক্ট, খুব ইম্পর্টেন্ট, utmost good faith। তাহলে একটা কন্ট্রাক্ট ইউবেরিমা ফিদেস বা কন্ট্রাক্ট অফ আটমোস্ট গুড ফেড, এটার কথাটার অর্থ হচ্ছে কি, যখন কোনো দুটো ব্যক্তি কন্ট্রাক্ট করে থাকছে তখন এটা ধরে নিতে হবে যে ব্যক্তিটি কন্ট্রাক্ট করছে সে সমস্ত বিষয়গুলো কি করবে, তার কাছে ডিসক্লোজ করবে। বলছে আনলেস দ্য সার্কামস্ট্যান্সেস অফ দ্য কেস আর সাচ, যে এমন যদি নাকি কেসের এই পরিস্থিতিটা এমন না হয়ে থাকে, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পারসন, যে ব্যক্তিটি বলছে কিপিং সাইলেন্স, যে ব্যক্তিটি চুপ রয়েছে তার ডিউটি হয়ে দাঁড়ায়, কর্তব্য হয়ে দাঁড়ায় টু স্পিক, বলা। তখন বলছে তাকে কি করতে হবে, এটাকে বলতে হবে, যেটা কিনা আমরা ইলাস্ট্রেশনসটা থেকেই বুঝতে পারবো। সাপোজ মনে করো এই যে ঘোড়াটা আনসাউন্ড মাইন্ড ছিল, এটা তখন সে বলেনি, শুধু সাইলেন্স ছিল, সেটা কিন্তু ফ্রড হয়নি। এবার সাপোজ মনে করো ওই যে কন্ট্রাক্টটা হচ্ছে এ সাথে বি এর, তাহলে বি সাপোজ মনে করো তার ডটার, বি সাপোজ মনে করো তার ডটার, তাহলে এ তার নিজের মেয়েকে কি করছে, ঘোড়াটা বিক্রি করছে। বি ইজ এজ ডটার অ্যান্ড হ্যাজ জাস্ট কাম টু এজ, হ্যাজ জাস্ট কাম টু এজ কথার অর্থ
সে রিসেন্টলি 18 বছর বয়স অ্যাটেন্ড করেছে, মানে অ্যাডাল্ট হওয়ার জন্য যে লিগাল এজটা সেইটা সবেমাত্র সে কি করেছে, অ্যাটেন্ড করেছে। তাহলে হেয়ার দ্য রিলেশনশিপ বিটুইন দ্য পার্টিজ এ আর বি, এই দুটো পার্টির মধ্যে রিলেশনশিপটা কি, উড মেক ইট এস ডিউটি, এটা এ ডিউটি, এ এর সাথে যে বি এর রিলেশন রয়েছে বাবা এবং মেয়ের, বলছে এই রিলেশনশিপটাই কি করছে, এখানে এর একটা ডিউটি করে দিচ্ছে, কর্তব্য করে দিচ্ছে, টু টেল বি, বিকে জানানো কি, ইফ দ্য হর্স ইজ আনসাউন্ড মাইন্ড, যদি ঘোড়াটা যদি আনসাউন্ড মাইন্ড থেকে থাকে, এর সাথে বি এর যে রিলেশনশিপটা রয়েছে বাবা এবং মেয়ের, এই রিলেশনশিপটাই একে একটা কর্তব্য, একটা রেসপন্সিবিলিটি এনে দিচ্ছে এর প্রতি, যে তাকে ডিসক্লোজ করতে হবে তার ঘোড়াটা কি রয়েছে, আনসাউন্ড মাইন্ড রয়েছে। তাহলে বলছে সার্কামস্ট্যান্সেস, যেটা আমরা এক্ষুনি পড়লাম এখানে, যে আনলেস দ্য সার্কামস্ট্যান্সেস অফ দ্য কেস আর সাচ, যে ঘটনাটা বা কন্ট্রাক্টটা বা যে ঘটনাটার কথা আমরা বলছি তার পরিস্থিতিটা এমন রয়েছে, সার্কামস্ট্যান্সেসটা এমন রয়েছে যে ইট ইজ দ্য ডিউটি অফ দ্য পারসন কিপিং সাইলেন্স, যে ব্যক্তিটা সাইলেন্স ছিল তার দায়িত্ব হয়ে পড়ে কি স্পিক, জানানো। তাহলে এখানে যেহেতু এ আর বি এর মধ্যে যে কন্ট্রাক্টটা হচ্ছে, সাপোজ এ মনে করো বাবার, বি মনে করো কন্যা, তাহলে এটা এ দায়িত্বের মধ্যে পড়ে তার মেয়েকে জানানো যে ঘোড়াটা মেয়েকে বিক্রি করছি আমি, সেই ঘোড়াটা আনসাউন্ড মাইন্ড রয়েছে। আর কি বলছে কখন, যে আনলেস হিজ সাইলেন্স ইজ ইন ইটসেলফ ইকুইভ্যালেন্ট টু স্পিচ, বলছে যদি নাকি তার সাইলেন্স থাকাটা ইকুইভ্যালেন্ট টু স্পিচ হয়ে যায়, তখন বলছে কি সেটা আমরা বলতে পারি যে সেটা কিন্তু ফ্রড হবে, যদি কিনা সে কি করে থাকে, যেখানে তার বলাটা উচিত ইকুইভ্যালেন্ট টু স্পিচ, সে সাইলেন্স রয়েছে, যেখানে তার বলাটা উচিত তা সত্ত্বেও সে বলছে না, তার সাইলেন্স থাকাটাও কিন্তু তখন ধরে নেওয়া হবে ইকুইভ্যালেন্ট টু স্পিচ, এবং সেটা তখন ফ্রড হবে, যেটা কিনা ইলাস্ট্রেশন সিতে দেওয়া আছে। বি সেজ টু এ, সাপোজ মনে করো বি এ কে বলছে, বি এ কে কি বলছে, বি এ কে বলছে কি বলছে, ইফ ইউ ডু নট ডিনাই ইট, যদি তুমি এটা অস্বীকার না করো, I shall assume, আমি অ্যাজিউম করব দ্যাট দ্য হর্স ইজ সাউন্ড, ঘরটা সাউন্ড, হর্স যেটা আছে সেই হর্সটা, ঘোড়াটা হচ্ছে সাউন্ড। তাহলে বলছে বি এ কে বলছে, বি এ কে কি বলছে, ইফ ইউ ডু নট ডিনাই ইট, যদি তুমি অস্বীকার না করো, যদি তুমি এটা অস্বীকার না করো, আমি ধরে নেব যে ঘোড়াটা সাউন্ড। তাই তোমাকে ঘোড়াটা যদি আনসাউন্ড থাকে, তোমাকে অস্বীকার করতে হবে যে আমার ঘোড়াটা সাউন্ড নয়, আনসাউন্ড মাইন্ড রয়েছে। কিন্তু যদি তুমি চুপ থাকো, যেখানে তোমার ডিনাই করা উচিত তা সত্ত্বেও যদি তুমি চুপ থাকো, এ সেজ নাথিং, এ কিছুই বললো না, তার মানে কি হলো, ঘোড়াটা আনসাউন্ড, তা সত্ত্বেও সে চুপ রয়েছে, তাকে অলরেডি বি বলে দিয়েছে যে তুমি যদি চুপ থাকো, তুমি যদি ডিনাই না করো, তাহলে আমি ধরে নেব কিন্তু ঘোড়াটা সাউন্ড মাইন্ড, হয় তোমাকে অস্বীকার করতে হবে, যদি অস্বীকার না করো তাহলে আমি অ্যাজিউম করে নেব ঘোড়াটা সাউন্ড মাইন্ড। যে এখানে কিন্তু এর কর্তব্য ছিল কি, বলে দেওয়া ঘোড়াটা আনসাউন্ড মাইন্ড, বাট এ সেজ নাথিং, এ কিছুই বললো না। হেয়ার এজ সাইলেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু স্পিচ, এর যে সাইলেন্সটা দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু স্পিচ, তাহলে এখানে কি করলো, ফ্রড করে দিল। তাহলে আমরা সেকশন 17 যেটা আছে, সেকশন 17 থেকে আমরা দেখতে পেলাম যে আমরা ফ্রড বলতে আমরা কি বুঝি, এবং তার এক্সপ্লেনেশনের হচ্ছে কি সেটাকে কিন্তু আমরা এখানে বোঝার চেষ্টা করলাম। এবার আমরা সেকশন 18, সেখানে দেখব মিস রিপ্রেজেন্টেশন বলতে আমরা কি বুঝি, বা অপব্যাখ্যা বলতে আমরা কি বুঝি। মিস রিপ্রেজেন্টেশনের মধ্যেও কিন্তু ফলস স্টেটমেন্ট থেকে থাকে, আমরা এটাকে দেখার চেষ্টা করব। মিস রিপ্রেজেন্টেশন বা অপব্যাখ্যা বলতে ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 তার সেকশন 18 এর মধ্যে কি দেওয়া আছে, মিস রিপ্রেজেন্টেশন মিনস অ্যান্ড ইনক্লুডস, মিস রিপ্রেজেন্টেশন বা অপব্যাখ্যা বলতে বোঝানো হয়েছে বা সংযুক্তি করা হয়েছে দ্য পজিটিভ অ্যাসারশন। এই পজিটিভ অ্যাসারশন কথাটার অর্থ একটা ইতিবাচক দাবি। তাই যখন কোনো একজন ব্যক্তি কোনো ইতিবাচক কোনো দাবি করে থাকে, ইন এ ম্যানার, এমন একটা পদ্ধতিতে সেই দাবিটা করছে, নট ওয়ারেন্টেড বাই দ্য ইনফরমেশনস অফ দ্য পারসন মেকিং ইট, যে ব্যক্তি সেই ইতিবাচক দাবিটা করছে, যে ইনফরমেশনস বা তথ্যের দ্বারা সেই দাবিটা করছে, সেই তথ্যের দ্বারা ওই দাবিটা ওয়ারেন্টেড নয়, মানে নিশ্চিত নয়, of that which is not true, যেটা সত্য নয়, দো যদিও কিনা he believes it to be true, যদিও কিনা সে নিজেটাকে বিশ্বাস করছে সত্য বলে। তাহলে একটা ব্যক্তি যদি কোনো ইতিবাচক এমন কোনো দাবি করে থাকে, যে দাবিটা সে করছে, দো he believes it to be true, যে দাবিটা সে করছে, দাবিটা সে নিজে সত্য বলে মনে করছে, বাট কিন্তু যেটা সে দাবি করছে, যে ইনফরমেশনের মাধ্যমে সে জিনিসটাকে দাবি করছে, সে ইনফরমেশনের দ্বারা সেটা কনফার্ম বা নিশ্চিত নয় তার দাবিটা, সেক্ষেত্রে বলছে কি, সেটাকে আমরা মিস রিপ্রেজেন্টেশন বা অপব্যাখ্যা বলবো। তাহলে যখন কোনো একজন ব্যক্তি কোনো একটা বিষয়ে যখন ইতিবাচক কোনো দাবি করছে, যদিও সে নিজের থেকে বিশ্বাস করছে যেটা আমি দাবি করছি সেটা সত্য, কিন্তু যে তথ্যের মাধ্যমে সেই জিনিসটাকে সে দাবি করছে, সেই তথ্যের মাধ্যমে এটাকে নিশ্চিত করে বলা যাচ্ছে না যেটা সে দাবি করছে সেটা সত্য বলে, তখন সেটাকে বলা হবে মিস রিপ্রেজেন্টেশনস। এবার আমরা সেকশন 18 এর সাবসেকশন 2 এর মধ্যে কি আছে সেটাকে আমরা
বোঝার চেষ্টা করব। সেকশন 18 এর সাবসেকশন 2 এর মধ্যে দেওয়া আছে এনি ব্রিচ অফ ডিউটি, যদি কোনো একজন ব্যক্তি কোনো ব্রিচ অফ ডিউটি করে থাকে, তার কর্তব্য যেটা আছে সে কর্তব্যটা যদি ব্রিচ করে থাকে, হুইচ যেটা কিনা উইদাউট অ্যান ইন্টেন্ট টু ডিসিভ, তাহলে যে ডিউটিটা সে ব্রিচ করছে, তার কর্তব্য যেটা সে লঙ্ঘন করছে, এই লঙ্ঘন করার পিছনে তার কোনো ইন্টেনশন নেই কাউকে ডিসিভ করা, বাট গেইনস অ্যান অ্যাডভান্টেজ, যদি কিনা সে কোনো অ্যাডভান্টেজ গেইন করে থাকে, কোনো ফেসিলিটিস যদি সে গেইন করে থাকে টু দ্য পারসন কমিটিং ইট, যে ব্যক্তির প্রতি সেই ডিউটিটা ব্রিচ করছে সেখান থেকে কোনো অ্যাডভান্টেজ সে গেইন করছে, অর এনি ওয়ান ক্লেমিং আন্ডার হিম, তার আন্ডারে যারা ক্লেম করছে তাদের প্রতি সে কী করছে, কোনো অ্যাডভান্টেজ সে গেইন করছে, এবং কি করছে বাই মিসলিডিং অ্যানাদার, যে অন্যকে মিসলিড করছে, অন্যকে সে কি করছে, বিভ্রান্তি করছে, টু হিজ প্রিজুডিস, তার ক্ষতি করার মাধ্যমে, অথবা টু দ্য প্রিজুডিস অফ এনিওয়ান ক্লেমিং আন্ডার হিম, যে তার আন্ডারে ক্লেম করতে পারে, তার কি করতে পারে, তার প্রিজুডিস করার মাধ্যমে যদি সে সেটা করে থাকে। তাহলে আমরা সেকশন 18 এর সাবসেকশন 2 থেকে দেখতে পেলাম কি, যদি কোনো একজন ব্যক্তি যদি কোনো ব্রিচ অফ ডিউটি করে থাকে, যে ডিউটিটা সে ব্রিচ করছে সেটা তার কোনো ইন্টেনশনই ছিল না অন্যকে ডিসিভ করার জন্য, কিন্তু ডিউটি ব্রিচ করার মাধ্যমে যার প্রতি সে ডিউটি ব্রিচ করছে সেখান থেকে কোনো অ্যাডভান্টেজ গেইন করছে, অন্যের ক্ষতি সাধন করার মাধ্যমে, আমরা তখন বলতে পারি সেই ব্যক্তিটা কি করেছে, মিস রিপ্রেজেন্টেশন করেছে বা অপব্যাখ্যা করেছে। নেক্সট সেকশন 18 এর সাবসেকশন 3 বলছে কজিং হাউএভার ইনোসেন্টলি এ পার্টি to an agreement to make a mistake as to the substance of the thing which is the subject of the agreement. খুবই ইম্পর্টেন্ট, সেকশন 18 এর সাবসেকশন 3 causing to make a mistake, causing কথার অর্থ এখানে বাধ্য করানো, তাহলে যখন কোনো একজন ব্যক্তি কি করেছে, বাধ্য করেছে, কাকে বাধ্য করেছে, এ পার্টি টু অ্যান এগ্রিমেন্ট, এগ্রিমেন্টের একজন পার্টিকে বাধ্য করেছে, কিসের জন্য, টু মেক এ মিস্টেক, একটা মিস্টেক করার জন্য, বলছে হাউ এভার ইনোসেন্টলি, যতই ইনোসেন্টলি সেই কাজটা করে থাকুক না কেন, যখন কোনো একজন ব্যক্তি এগ্রিমেন্টের অপর কোনো একজন ব্যক্তিকে বাধ্য করেছে কোনো একটা মিস্টেক করার জন্য, কি ব্যাপারে মিস্টেক করার জন্য, as to the substance of the thing which is the subject matter of the agreement, যে বিষয়ে মিস্টেক করার জন্য তাকে বাধ্য করেছে সেই বিষয়টা কি, এগ্রিমেন্টের সাবজেক্ট ম্যাটার, এগ্রিমেন্টের মূল বিষয়, সেই এগ্রিমেন্টের যেটা মূল বিষয় তার সাবস্টেন্স, তার যে মূল বিষয়টা সেটার ওপরে মিস্টেক করার জন্য যদি বাধ্য করে থাকে, সেটা যতই ইনোসেন্টলি করুক না কেন সেটাকে বলা হবে মিসরিপ্রেজেন্টেশন। তাহলে সেকশন 18 থেকে আমরা দেখতে পেলাম যে মিসরিপ্রেজেন্টেশন বলতে আমরা কি বুঝি। তাহলে আজকের ভিডিওতে আমরা সেকশন 17 এর ফ্রড বলতে আমরা কি বুঝি, আর সেকশন 18 এর মিসরিপ্রেজেন্টেশন বলতে আমরা কি বুঝি সেটাকে বিস্তারিতভাবে বেয়ার অ্যাক্টের মধ্যে যা আছে সেটাকে আমরা এক্সপ্লেন করার আমরা চেষ্টা করলাম। আজকের ভিডিওটা এখান পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।